নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, সংসারের ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি চা। চা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে পছন্দ করি। তবে যখন আমরা চা বানাই, অনেক সময় দেখবেন চায়ে যদি আমরা ভুল করে চিনি একটু বেশি দিয়ে ফেলি, তখন কিন্তু সেই চা আমরা খেতে পারি না, আর তখন সেই চাটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ চা নিয়েছি, তার মাপ করে সামান্য পরিমাণের লবণ আমি চায়ের মধ্যে মিশিয়ে দেব। আপনারা যে পাত্রের মধ্যে চা বানাবেন, সেই পাত্রের মধ্যেও কিন্তু লবণ মিশিয়ে দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি। ছুরিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চায়ের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য। তারপর আমি এই ছুরিটাকে এখান থেকে তুলে নেব। এবার যদি আপনারা চাটা খান, দেখবেন চায়ের মধ্যে যে চিনি বেশি হয়ে গেছিল সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর এই চা কিন্তু আবারও আপনারা খেতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পরিমাণে তুলো। আপনাদের কাছে যদি তুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এই যে তুলোটা রয়েছে, হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু পাতলা করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা তেজপাতা। তেজপাতা কিন্তু আমরা রান্না বান্নাতে কম বেশি সকলেই ব্যবহার করি। তেজপাতাটাকে আমি যতটা সম্ভব হাতের সাহায্যে এইভাবে করে ছোট করে টুকরো করে নেব। এবার এই যে তুলোটা রয়েছে, তার মধ্যে আমি এই তেজপাতার টুকরোগুলো এইভাবে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি আমি এখানে বেশ কিছুটা রসুনের খোসা, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের কর্পূর। হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে তুলোটা রয়েছে, আমি এইভাবে করে মুড়িয়ে নেব। এমনভাবে মুড়িয়ে নেবেন যাতে করে রসুনের খোসা, তেজপাতা, এমনকি কর্পূর কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। দুটো হাতের সাহায্যে আমি তুলোটাকে এরকম করে নেব, ঠিক যেভাবে আমরা সলতে বানিয়ে থাকি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। আপনাদের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে যে কোনো পুরনো পাত্র ব্যবহার করতে পারেন। 1 ঢাকনা মতো সরিষার তেল এর ওপরে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি নিমের তেল থাকে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই যে তেলটাকে তুলোর মধ্যে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নেব। এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা দেশলাই। এবার এটাকে আমি জ্বালিয়ে নেব। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন, আমাদের বাড়িতে দেখবেন মশার উপদ্রব কিন্তু থাকে। অনেক সময় অতিরিক্ত মাত্রায় মশা কিন্তু আমাদের বাড়ির মধ্যে চলে আসে, যার কারণে আমরা অল আউট মশা মরা ধূপ, মর্টিন কিন্তু ব্যবহার করে থাকি। আর এইগুলো কিনতে গেলে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ করতে হয়। তাছাড়াও মশা মরা ধূপ, মর্টিনের গন্ধ কিন্তু আমরা অনেকেই সহ্য করতে পারি না। তবে আমরা যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে করে বানিয়ে নিই, আর আমাদের পুরো বাড়ির মধ্যে সন্ধ্যার সময় যদি এইভাবে করে ঘুরিয়ে দিই, তাহলে দেখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু আর বাড়ির মধ্যে থাকবে না, বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও আপনারা রুমের একটা কর্নার সাইডেও এইভাবে করে রেখেও দিতে পারেন। তবে অবশ্যই কিন্তু এর আশেপাশে কিছু আপনারা রাখবেন না। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে আপনারা ঘুরিয়ে দিতে পারেন। টয়লেটের মধ্যেও কিন্তু অনেক সময় অতিরিক্ত মাত্রায় মশা দেখা যায়। এইভাবে বেশ কিছুক্ষণ যদি আপনারা ঘুরিয়ে দেন, এর গন্ধের কারণে দেখবেন টয়লেটের মধ্যে যত মশা রয়েছে সব কিন্তু বাইরের দিকে চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র। আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে লবণ।
যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণই নিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণের সরিষার তেল। এবার তেল আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তবে এই যে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। শীত পড়ে গেছে, অনেক সময় দেখা যায় অনেকেরই ঠান্ডা লেগে যাওয়ার কারণে দাঁতের মাড়ি ফুলে যায়। তাছাড়াও অনেকেরই দাঁত কিন্তু হলুদ হয়ে যায়, আবার অনেকেরই দেখবেন দাঁতের থেকে রক্ত পড়তে শুরু করে। এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে নেন আর তারপর ব্রাশের মধ্যে এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। আমি আপনাদেরকে আমার হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে করে দাঁতের মধ্যে ব্রাশ করে নেবেন। আর এটা কিন্তু আপনারা সকালে আর রাত্রে দুবার যদি করেন, সপ্তাহে 3 দিন, দেখবেন যে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত হলুদ হয়ে যাওয়া, দাঁতে রক্ত পড়ার যে সমস্যা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কলার খোসা। কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে কলার খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আঙুলের সাহায্যে এইভাবে করে কলার খোসার মধ্যে লবণটাকে লাগিয়ে নেব। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে। এটাকে আমরা সাধারণত ভিম জেল, ভিম সাবান বা অন্যান্য লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি। আর কিচেন সিঙ্ক যেহেতু আমরা রেগুলার ব্যবহার করি, পরিষ্কারও কিন্তু আমাদের রেগুলারই করতে হয়। তবে কিচেন সিঙ্কটা পরিষ্কার করার পরেও দেখবেন কিচেন সিঙ্কের যে নতুনের মতো একটা গ্লেজ থাকে সেই গ্লেজ কিন্তু আসে না। আমরা যদি কলার খোসার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিই আর তারপর যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলেই দেখবেন কিচেন সিঙ্কটা পরিষ্কারও হয়ে যাবে, এমনকি গ্লেজটা অনেকটাই কিন্তু চলে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিচেন সিঙ্কটাকেই কিন্তু কলার খোসা দিয়ে আমি এইভাবে করে পরিষ্কার করে দিয়েছি। এখন জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিচেন সিঙ্কটা কিন্তু এখন অনেকটা পরিষ্কারও হয়ে গেছে, এমনকি কিচেন সিঙ্কের গ্লেজটাও কিন্তু অনেকটাই চলে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আর আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরিষ্কার করে থাকি, যাতে করে ঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে। কেউ কেউ আমরা মবের সাহায্যে পরিষ্কার করি, আবার অনেকেই কিন্তু কাপড়ের সাহায্যে নিচে বসে এইভাবে করে পরিষ্কার করি। তবে অনেকেরই দেখবেন এখন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যার কারণে নিচে বসে আমরা ঘর কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারি না। তবে আপনাদের কাছে যদি মব না থাকে, সেক্ষেত্রে আপনারা ওয়াইপারের সাহায্যে কিভাবে ঘর পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। এবার আপনারা জলের মধ্যে ফিনাইল, লাইজয়েল যা ব্যবহার করেন সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা আমি কাপড়টাকে খুব ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে দেব। তারপর খুব ভালো করে আমি কাপড়টাকে নিংড়ে নেব। আর এবার এই যে কাপড়টা রয়েছে আমি খুব ভালোভাবে বিছিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আমি ওয়াইপার। আর এই যে কাপড়টা রয়েছে প্রথমে এইভাবে করে আমি একটু জড়িয়ে দেব, আর তারপর নিচের সাইড থেকে আমি এরকম করে নেব। আমার কাপড়টা যেহেতু একটু বেশি বড় রয়েছে, যার কারণে এখানে আমি ডবল করে দিলাম। আপনাদের যদি ছোট হয় তাহলে কিন্তু একবার পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। তারপর সাইড থেকেও আমি মুড়িয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ক্লিপ আমরা এই কারণেই ব্যবহার করছি যাতে করে ওয়াইপার থেকে এই কাপড়টা কোনোভাবেই খুলে না যায়। তো এই সাইড থেকেও আমি দুটো ক্লিপ এইভাবে লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিলাম। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা ঘর ঠিক যেভাবে মপ দিয়ে পরিষ্কার করি, এটাও দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো খুব সহজেই। ছাড়াও যদি মপ না থাকে, ওয়াইপার বাড়িতে থাকে, তাহলে কিন্তু ওয়াইপার দিয়ে আমরা
পোছার কাজে এমনকি ওয়াইপারের যা কাজ সেই দুটোই কিন্তু করে নিতে পারবো। আর এইভাবে আমরা যদি আমাদের বক্স খাটের তলার সাইডটা পরিষ্কার করি তাহলেও দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু বক্স খাটের তলার সাইডটাতে আমাদের হাত ঠিকঠাকভাবে যায় না, তাছাড়াও আলমারির তলার দিক, ফ্রিজের তলার দিকও কিন্তু আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবো। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় যখনই আমরা গ্যাস জ্বালতে যাই কোনো কিছু রান্না করার জন্য, গ্যাসের যে বার্নারগুলো থাকে সেটা কিন্তু ঠিকঠাকভাবে জ্বলে না, বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় সাইড দিয়ে কিন্তু গ্যাস বেরিয়েও যায় যদি বার্নারের সাইডটা ক্ষয় হয়ে যায়। আর তখন কিন্তু আমাদের আবারও দোকানে নিয়ে গিয়ে বার্নারগুলোকে চেঞ্জ করে নিয়ে আসতে হয়। তো আপনারা এই ধরনের যদি সমস্যার মধ্যে পড়েন তখন আপনারা কি করবেন? তো তার জন্য এখানে আমি প্রথমে বার্নারগুলোকে খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। প্রথমে বার্নারের সাইডে আমি এইভাবে করে লাগিয়ে নেব। এইভাবে করে দুটো বার্নারে যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি যেখানে বার্নারগুলো লাগাই গ্যাস ওভেনের মধ্যে সেখানেও সামান্য পরিমাণের কোলগেট এইভাবে লাগিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো জায়গাতেই কিন্তু আমি এইভাবে করে সামান্য পরিমাণের কোলগেট লাগিয়ে নিয়েছি। এবার এই যে বার্নারগুলো রয়েছে আমি গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে নেব। আর তারপর আমি আপনাদেরকে গ্যাসটা জ্বালিয়েও দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিন্তু গ্যাসটা ঠিকঠাকভাবে জ্বলছিল না, এখন কিন্তু খুব ভালোভাবে গ্যাসটা জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।